সে তখন দেখা যাবে বাবা, বাসা ছাড়লেও মাথা উঁচু করে ছাড়বো। এভাবে টাকা দিতে পারছি না বলে অপমানের ভয়ে নয়। আমির হতাশ শ্বাস ফেললেন। সে যদিও এ বাসায় থাকতে হলে টাকা লাগবে, মাসে এতগুলো টাকা ভাড়া, কিভাবে সামাল দিবি সেটা তুই ভাব। সে যদি অন্যমনস্ক হয়ে বলল, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আমির অধৈর্য হয়ে পড়লেন। মেয়েটা ঠিক তার মায়ের মতন জেদি, একটা কথা যদি সহজে বোঝে। কি করে করবি তুই ব্যবস্থা? অপারেশনের জন্য লোনের টাকাগুলোই তো এখনো শোধ হয়নি, এখন এত টাকার ভার একা কিভাবে সামলাবি তুই? সে যদিও বাবার সমান রাগ দেখিয়ে বলল, তাই বলে তুই জামা কাপড় ফেরি করবে? আমির ক্ষীণ হাসলেন মেয়ের আগে, আদুরি কণ্ঠে বললেন, তাতে কি হয়েছে আম্মা? পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। সে যদি মুখ ঘুরিয়ে বলল, হোক, তাও তুমি কোথাও যাবে না। না মানে না। আমি ছেলে হয়ে কি আমার উপর ভরসা করতে না? তাহলে এখন কেন করতে পারতাছো না? আমি মেয়ে বলে? আমি বিরক্ত হলেন। আমি কখন বললাম? বলনি তো। তাহলে আমার কথা শুনবে? আমার আর কিচ্ছু শুনতে চাই না। তুমি কোথাও যাবে না, তোমাকে কোনো কাজ করতে হবে না, বসো। সেজুতির অবিচল জেদ অবশেষে হার মানলেন আমির। দীর্ঘশ্বাস ফেললেন। সেজুতি আর চোখে একবার বাবাকে দেখে রান্নাঘরে গেল। এই সময় চা খাওয়ার অভ্যাস তাদের। খেয়ে পড়তে বসবে। শরীর খারাপ থাকায় ভার্সিটিতে যাওয়া হলো না। হাতে 1,000 টাকা আছে। আপাতত 2-1 দিনের বাজার হয়ে যাবে এতে। কিন্তু খন্দকারকে যে বলল বাড়ি ভাড়া পরশুর মধ্যে দেবে, কি করবে তার? এদিকে সকালে তাদের বাড়িতে বিরাট এক কাণ্ড ঘটেছে। খন্দকার কোথা থেকে নাক মুখ ফাটিয়েছেন, কানেও কম শুনছেন নাকি। সেজুতিদের পাশের ফ্ল্যাটে একজোড়া দম্পতি থাকেন। তারা অবশ্যই এক রুমে থেকে বাকি রুম বেচারা ছেলেদের ভাড়া দিয়েছেন। স্বামী স্ত্রী দুজনই চাকরিজীবী। 8টা বাজলে অফিসে চলে যায়, ফেরও একসাথে। প্রেমের বিয়ে, দুজনই একই অফিসে। বেচারা ছেলেগুলো তো সারাদিন থাকে না বাসায়। গতকাল উনি রান্না করে দিয়েছিলেন, আজকেও দেখতে এসেছেন বাবা মেয়েকে। ওনার মুখে খন্দকারের কথা কানে যায় সেজুতির। লোকটি নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। সবাই দেখতে গেলেও সেজুতি যায়নি, উল্টো মনে মনে খুশি হলো। সকালে তাকে আজে বাজে কথা শোনানোর ফল এগুলো। এতদিন ভাড়া ঠিকঠাক দিয়েছে। লোকটির গলা তখন মধু ঝরত। যেই 2 মাস দিতে পারলো না, অমনি প্রত্যেকটা কথাই যেন বিষ পড়ে। আমি চুপ করে বসে আছেন, মেজের টাইলসগুলোর সুন্দর নকশা দেখছেন মনোযোগ দিয়ে। ভাগ্য তাকে কী দিন দেখালো। এত বড় ঘরের সন্তান হলো, ভালোবেসে বিয়ে করার অপরাধে ঘর ছেড়েছিল একদিন। প্রিয় মানুষটির নাম ছিল মুনারা। তিনিও ভালোবেসে ডাকতেন মুনা বলে। ছোট্ট একটা ভাষা ভাড়া নিজেদের সংসার সাজিয়েছিল দুজনে। তখন তার মাস্টার শেষ। প্রথম প্রথম দুজনের বেশ কষ্ট করেছেন। পরে যখন তার ব্যাংকের কাজটা হলো, তখন আর পেছনে তাকাতে হয়নি। সচ্ছলতার ছোঁয়াতে এত বড় বাসা এনে উঠল। ভালোই যাচ্ছিল দিন। তারপর ঘোলারো করে এলো সেজুতি। কি ফুটফুটে সুন্দর পুতুলের মতো হয়েছিল মেয়েটা। মুনা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তারপরেই। আর 1 মাস পরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। এরপর মেয়েকে নিজের মতো মানুষ করেছেন আমির। এক হাতে ছোট্ট শিশুটাকে মায়ের মতো আগলে রেখেছেন, আবার অফিসের কাজও করেছেন। আয়া রেখেছিলেন যদিও, কিন্তু সে যদি ছোট থেকে বড্ড ন্যায়টা ছিল তার। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েও দুবারই কেউই আসেনি মুনারা বা তাদের দেখতে। তাই রাগ আর অভিমানে তিনি সেজেদিকে জানায়নি ওর দাদু বাড়ি বা নানু বাড়ি সম্পর্কে। ভেবেছিলেন মেয়েটার বিয়ে দিলে তারা একা জীবন কোনো মতে চলে যাবে। দ্বিতীয় বিয়ের কথা মাথায়ও আনেনি। কোনো দিন কি স্বপ্নে ভেবেছিল তার পুতুলের মতো মেয়েটিকে সংসার জোড়াল টানতে হবে। গত কয়দিনের মেয়েটার শরীর ভেঙে গিয়েছে, রাতে তো ঠিকঠাক ঘুমায় না। নিজের এমন করুণ অবস্থা হবে, আর বসে বসে মেয়ের কষ্ট টাকায় তাকে খেতে হবে, ভাবিনি আমির। এ তো ছোটো বয়সে মেয়েটা মা হারালো, আর এখন এই বয়সে পুরো সংসারের খরচের দায়িত্ব কাঁধে। কী করবে কে জানে। এখন তো আল্লাহই তাদের একমাত্র ভরসা। সে যদি মাত্রই চা বানিয়ে বাবার হাতে দিয়েছে, তখন কলিং বেল বাজলো। এখন আবার কে এলো? বাড়িওয়ালা নাকি? বলছিলাম তো টাকা কাল দেব, এখন এলো কেন? দরজা খুলে দে, খবরদার খারাপ ব্যবহার করবি না। সে যদি বাবার আড়ালে মুখ বাঁকালো। খারাপ ব্যবহার উনি করবেন, আমি ছেড়ে দেব নাকি?
চায়ের কাপটা শব্দ করে রাখলো টি টেবিলে। দরজা খুলতেই দেখলো একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে। সেজুতির লোকটি পা থেকে মাথা অবধি দেখলো, একেবারে ছুকেট বুকেট যাকে বলে। ভেতরের রুম থেকে জিজ্ঞেস করলো, আমির, কে এলো? দেখছি বাবা। সেজুতি লোকটি দেখে তাকালো, মিষ্টি করে বলো, জি বলুন, কাকে চান? এটা কি মিস্টার আমির উদ্দিনের বাসা? হ্যাঁ, ওনার মেয়ে মিস নুসরাত সুলতানা সেজুতি আছেন? জি, আমি সেজুতি। আপনি কে? আমি চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার আশরাফুল ইসলাম। আপনার জন্য একটা চাকরির অফার এনেছি। এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। সে যদি অবাক হলো, লোকটি ফাইল থেকে 2 পাতার কাগজটি বের করে এগিয়ে দিলেন। সে যদি পড়ার আগেই বলো, কিন্তু আমি তো আপনাদের অফিসের চাকরির জন্য অ্যাপ্লাই করিনি। লোকটি সামান্য হেসে বললেন, জি ম্যাডাম, আপনি অ্যাপ্লাই করেননি, তবে এটা আমাদের পক্ষ থেকে সেই সব ব্রাইট স্টুডেন্টদের জন্য একটি গোল্ডেন চান্স নিজেকে প্রতিষ্ঠিত করার। এক এক বছর এক এক ভার্সিটির স্টুডেন্টদের চান্স দেওয়া হয় যাদের পার্সি মার্কস ভালো। এবছর আপনাদের ভার্সিটি থেকে আপনাকে সহ আরও কয়েকজনকে দেওয়া হচ্ছে। আমরা আপনার ভার্সিটিতে খোঁজ নিয়েই তবে এসেছি, না হলে অ্যাড্রেস কোথায় পেলাম বলুন? লাস্ট ইয়ার এক্সামে আপনার রেজাল্ট ভালো ছিল, তার জন্য আপনি এই চান্সটা পাচ্ছেন। খুশিতে ঝলমল করে উঠল সেজুদির চেহারা। অপ্রত্যাশিত চাকরি পেয়ে বিশ্বাসই হচ্ছে না যেন। দু চোখে শোক আর কৃতজ্ঞতা বোধ উপচে আসছে। ভেতরে আসুন আপনি, আশরাফুল বলেন। নো ম্যাম, আমার তাড়া আছে। তবে একটা কথা, এই নিউজটি আপাতত লিক করবে না। সে যদি সন্ধির চোখে তাকালো। কেন? এই যে আপনারা বলেন আপনার খোঁজ নিয়ে এসেছেন আমার ভার্সিটি থেকে। হ্যাঁ, কিন্তু সেটা টেকনিক্যালি জেনে নিয়েছি। এইরকম কোনো ব্যাপারে জানাজানি হওয়াটা আমাদের অফিসের আউট অফ রুলস। তাছাড়া এটা আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ব্যাঘাত ঘটাতে পারে। তাই আপনাকে বলছিলাম যে সে যদি ছোটো করে বলল, বুঝেছি, ধন্যবাদ। তবে আপনি কালই অফিসে আসুন, আর এখানে সমস্ত ডিটেলস আর অ্যাড্রেস দেওয়াই আছে। আচ্ছা। লোকটি চলে যেতে সে যদি দরজা আটকালো। কী ছিল? একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে বাবা, তাও আবার অ্যাপ্লাই ছাড়াই। অ্যাপ্লাই ছাড়া আবার চাকরি? সে যদি খুশি খুশি কণ্ঠে বলো, তাই তো। এটা নাকি ভার্সিটির ভালো ছাত্রছাত্রীদের চান্স দেওয়া হয়ে থাকে ওনাদের অফিস থেকে। তবে আর সেটা প্রতি বছর। এবছর আমি আর কজন পাচ্ছি? আমি শ্বাস ফেলে বললেন, ওহ যাক, ভালোই হলো, আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। সেজুদিকে এবার চিহ্নিত দেখালো, কিন্তু কালই যে যেতে বলছে। বাড়ি এলো তো কালই আসবে, কিভাবে কি করব? ওনাকে না হয় বুঝিয়ে বলবো। তুই ভাবিস না, চাকরি হয়েছে শুনলে নিশ্চয়ই ছাড় দেবেন। সামনের মাসে তো দিয়ে দিচ্ছি, তাই না? সে যদি হাতের কাগজটি উল্টে পাল্টে দেখলো, খাপটা নিয়ে ভাবলো, চাকরিটা লেটার অথচ বসের নাম নেই। অফিসের উদ্দেশ্যে বের হলো সেজুতি। ঠিকানা অনুযায়ী রিক্সা থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়ল চৌধুরী ইন্ডাস্ট্রির সামনে। সামনে তাকাতেই মুখটা হা হয়ে এলো। বাপরে, কত বড় অফিস! এত বড় অফিসে আমি কাজ করব, এ তো ভাগ্য আমার। সেজুতি চারপাশ দেখলো, কত গাড়ি এখানে বিভিন্ন রঙের। আর একটু খেয়াল করলো, হয়তো সেই লোকটির কালো গাড়িটাও দেখতে পেল। বেশ নার্ভাস হয়ে ভেতরে নরম পায়ে প্রবেশ করলো। অফিসের ভেতরে ঢুকে তার অজ্ঞান হওয়ার জোগাড়। এটাতে ফুট খেলার মাঠ। এদিক ওদিক তাকাচ্ছে সে যদি। সব কিছু কতটা গোছানো পরিপাটি। একচুল পরিমাণ সেখানে কোনো অসর্জনতা নেই। কেন যেন এখানে নিজেকে বড্ড বিমামান লাগছে তার। কিন্তু তাকে ঠিক কোথায় যেতে হবে কিছুই তো জানে না। চোখে পড়ল রিসেপশন। কিছু না ভেবে সেখানে গেল। এক্সকিউজ মি। পাতলা গড়নের একটা মেয়ে, চুলগুলো ওপরে ঝুঁটি করে বাঁধা, পরনে লেডিস কোট, মন দিয়ে কাজ করছিলেন কম্পিউটারে। সে যদি ডাকতে চোখ না তুলে বলো, ইয়েস, আমাকে এখানে ডাকা হয়েছে। ওই পুরো নাম বলার আগেই রিসেপশনিস্ট মেয়েটি টেলিফোন বাজালো। মেয়েটি ব্যস্ত কণ্ঠে বলো, 1 মিনিট অপেক্ষা করুন। টেলিফোনের রিসিভারটি কানে তুলে মেয়েটি। ওপাশ থেকে কি বলে শোনা গেল না। মেয়েটির তৎপর কণ্ঠে বলেন, ইয়েস স্যার। ওকে স্যার, ওকে, আমি পাঠাচ্ছি। এতক্ষণে মেয়েটি হাসলো, মোলায়েম সুরে বলল, ম্যাম, আপনাকে এখানে জবের জন্য ডাকা হয়েছে, রাইট? সে যদি মাথা নাড়াতেই বলল, ওকে, আপনাকে তাহলে অফিসের ম্যানেজিং ডিরেক্টরের রুমে যেতে হবে। রুমটা কোথায় একটু বলবেন? মেয়েটি হাতের ইশারে একটা দিক দেখাতেই সে যদি হাঁটা ধরল। প্রত্যেকটা কদমে বুক ধুকপুক করছে, সাথে ভিড়ছে আকাশ কুসুম ভাবনা। এই ম্যানেজিং ডিরেক্টরই কি তার বস? বস কি অনেক রাগী হবে, বয়স্ক হবে, কিংবা
তামিল ভিলেনদের মতো মোটা বড় বড় গোঁফ থাকবে? অনেক কৌতূহল নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সে যদি। একবার নক করতে ভেতর থেকে উত্তর এলো, কাম ইন। কাছের দরজাটা মৃদু ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো সে যদি। এমনি নার্ভাস সে, সাথে এসির ঠান্ডার মাত্রায় গুটিয়ে আসছে আরও। সে যদি কাঁপা কাঁপা শরীর, আর চোখ তুলে সামনে তাকাতে চমকে উঠল। অভ্র একইভাবে চেয়ে আছে। মুখ দেখে মনে হলো সে অবাক হয়েছে। সে যদি উদ্বেগ নিয়ে বলল, মিস্টার অভ্র আপনি? অভ্র বসা থেকে শটান উঠে দাঁড়ালো। সে যদি যে, আপনি কি সেই ক্যান্ডিডেট? সে যদি একপাশে মাথা নাড়লে অভ্র হাসলো। দম নিল 1 মিনিট। সময়টুকু চেয়ে টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেলো অভ্র। পকেট থেকে রুমাল বাইরে করে কপালের ঘাম মুছতে মুছতে বসলো। সেজুদিকে বলল, বসুন। সেজুদি এগিয়ে এলো বসার জন্য। কৌতূহল তার মুখে চোখে। অভ্রকে এখানে আশা করেনি একদমই। অভ্রর অবস্থাও তাই। সেও সেজুদিকে আশা করেনি। গতকাল থেকে রুদ্রর হাবভাব ভালো লাগছিল না। যেখানে শত শত গ্রাজুয়েট লোক লাইনে থাকে আর শীতে একটা চাকরি পেতে, সেখানে অফিসের বস নিয়ে জেসি একজনকে চাকরি দিচ্ছে। এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটার অবধি নিজে বানিয়েছে। অফিসের নেম প্লেট পাল্টেছে, ম্যানেজারকে পাঠিয়ে ভুরি ভুরি মিথ্যে বলিয়েছে। অভ্র তখনও জানতো না যার জন্য এইসব, সে আদৌ ছেলে নাকি মেয়ে। রুদ্র তার সামনেই ম্যানেজারকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল। তখনও সে বোঝেনি মেয়েটি আসলে সেজুতি হবে। কিন্তু সেজুতির জন্য ভাইয়ের এত কর্মকাণ্ডের মানে কি? শুধুই কি ঋণ শোধ? অপর যখন গভীর ভাবনায় সেজুতি বলল, তার মানে এটা আপনাদের অফিস? আমি কিন্তু জানতাম না আপনি এখানে থাকবেন। আমিও না। সেজুতি এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ব্যাপারটা তাহলে আপনার ইচ্ছাকৃত নয়। একদমই নয়। সে যদি মৃদু হাসল, তাহলে ঠিক আছে। ইচ্ছাকৃত হলে হয়তো কাজটা করা হতো না আমার। অভ্র পাল্টা হেসে বলল, জি জানি। একদিনে আপনাকে এতটুকু বুঝেছি। কারো দানপত্র নেওয়াতে আপনার খুবই অ্যালার্জি বলছিলেন আপনি। অভ্র মনে মনে ভাবল, হয়তো এই জন্য ভাই এত কাহিনী করলো আপনাকে চাকরিটা পাইয়ে দিতে। ভাইয়ের বুদ্ধির প্রশংসা না করে পারছেই না। মেয়েটা টাকা নেয়নি দেখে এইভাবে তার ঋণ শোধ করার উপায়টা কিন্তু দারুণ। সে যদি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। তো এখন কি আমি সিলেক্টেড? অভ্র দীনকণ্ঠে বলো, অবশ্যই। ইন্টারভিউ? আমাদের ম্যানেজার আপনাকে বলেনি কিছু? বলেছিল মার্কের উপর ডিপেন্ড করে চাকরি পাচ্ছি, কিন্তু এখানে এসে ভার্সিটির কাউকে দেখলাম না যে। আর মার্ক ভালো হলে গ্রাফিক বা ডিজাইনিংয়ের ভালো পারবো, তাও কিন্তু নয়। অভ্র প্রসন্ন এসে বলল, সে যদি, আপনি নিঃসন্দেহে একজন বুদ্ধিমতী মেয়ে। আপনার যাচাই করার ধরনটা কিন্তু ভালো। আসলে ব্যাপারটা হলো, আমরা এক ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজনকে বাছাই করি। আপনাদের ডিপার্টমেন্টে মোট 4 জন করা হয়। এরপর তার মধ্যে লটারি করা হলো, আর লাকিলি আপনার নাম উঠল। বুঝতে পারলেন? ভেতরে ভেতরে হাঁপ ছালো অভ্র। ইতি গুছিয়ে মিথ্যে বলতে পারায় বাবা হাত দিল নিজেকে। ও তাই ভাবি, কাউকে এখানে পেলাম না। অভ্র চট করে বলল, আপনি একটু পরে আরও একটা প্রশ্ন করে বসলেন আমি জানি, তাই আগেভাগে উত্তর দিছি শুনুন। আপনার লটারি করার দায়িত্ব কিন্তু আমার ছিল না, তাই আমি জানতে পারিনি যে সিলেক্টেড হলে তার পরিচয় কী, বা তিনি আপনি। সে যদি হেসে ফেলল, হাতের ফাইল ঠেলে দিয়ে বলো, এখানে আমার সব ডকুমেন্ট আছে। ওখানে যা যা লেখা ছিল এনেছি সব। অভ্র নাটকীয়ভাবে সেগুলো নিল বিনা বাক্যে ব্যয়ে। সে যদি একটু ইতস্ত করে বলো, আমার কি কাজ এখানে? মানে কি পদ? অভ্র সহজ উত্তর, পিএ, আই মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার? আমার ভাইয়ের। সে যদি চোখ বড় বড় করে বলো, ওই যে উনি, যিনি চেহারা ঢেকে রাখেন সবসময়? জি, অত্র অফিসের মালিক উনি। আমি তো সামান্য ভার বহন করছি। সে যদি অন্যমনস্ক হয়ে বলো, কি কাকতালীয় ব্যাপার। গত পরশুই উনি আমার চাকরির কথা জানতে চাইলেন, আর আজ ওনার কোম্পানিতেই চাকরি পেয়ে গেলাম আমি। একেই বলে ভাগ্য। অভ্র দাঁত বেত করে হেসে নীল রঙের একটা ফাইল এগিয়ে দিল। আপনার জয়েনিং কিন্তু কাল থেকে। আপাতত এটাতে একটা সই করে দিন। সে যদি ফাইল খুলে পড়তে গেলে অভ্র ততষ্ট হয়ে বলল, তেমন কিছুই না। আসলে এতে লেখা আছে যে আগামী 3 মাসে আপনি যদি একদিনে অফিসে অনুপস্থিত থাকেন, তবে আর এই চাকরিটা আপনার থাকবে না। এখনও 3 মাস সময় লাগবে আপনার স্থায়ী হতে। অন্যান্য অফিসের যে রুলস হয়
আর কি, আর দ্বিতীয় শর্তটা হলো আপনি যে এখানে এসে জয়েন করেছেন সেই ব্যাপারে একটা ছোট্ট দরখাস্ত। আপনার তো আবার শিরায় শিরায় সন্দেহ, চাইলে পরে দেখতে পারেন। সে যদি একটু লজ্জা পেয়ে বলো কোথায় সাইন করতে হবে বলে দিন, আমি করে দিচ্ছি। একদম নিচে না পড়ে পেপারগুলোতে একে একে সাইন করে দিল সেজুতি। কাজ শেষে যথারীতি ফাইলটা আবার এগিয়ে দিল অব্রর দিকে। হ্যান্ডব্যাগ কাঁধে চাপিয়ে বলো, এবার তাহলে আসি। 1 সেকেন্ড। সেজুতি থামলো। অব্র একটা মোটা টাকার বান্ডিল টেবিলের উপর রেখে বলো, এটা আপনার অ্যাডভান্স। সেজুতি ভুরু কুঁচকালো, অ্যাডভান্স? অব্র স্পষ্ট কণ্ঠে বলো, এই চাকরিটার ক্ষেত্রে এই নিয়মটা চলে এসেছে। যেহেতু প্রত্যেকটাই স্টুডেন্ট হয় ভাই, সেই জন্য নিয়মটা বানিয়েছিল। সে যদি আর ভাবলো না, এত বড় কোম্পানিকে সন্দেহ করার কি আছে। প্রসন্ন হেসে টাকাগুলো ব্যাগে ভরলো, কিন্তু মন বড় আনসান বান্দা। হাঁটতে হাঁটতে ভাবছিল, জয়েন হওয়ার আগে স্যালারি দিয়ে দেওয়া এটা ঠিক কেমন অফিস। তবে টাকা পেয়ে মন্দ হয়নি, এটা এই মুহূর্তে ভীষণ দরকার ছিল। অত্যন্ত বাসা ভাড়া ব্যাপারটা তো চুকে যাবে। আমিও এটা বুঝে পারছি না যে সব কিছুতে একটা কাকতালীয় কীভাবে হয়। চাকরির বাজারে সামান্য একটা চাকরির জন্য যেখানে মারামারি লেগে যায়, সেখানে পায়ে হেঁটে এত ভালো একটা অফার এসে গেল তোর কাছে, তাও আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর পোস্টে। মানে এত বড় পদ, তাও ওই সেই চেনা লোকের। কী হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সে যদি বাবার পায়ের কাছে বাবু হয়ে বসছিল। গালে হাত দিয়ে বলো, আমিও না। আমির কিছুক্ষণ ভেবে বললেন, তোর এখানে কাজ করার দরকার নেই, যেতে হবে না তোকে। সে যদি তড়িৎ গড়িতে লাফিয়ে ওঠে, এটা আবার কী কথা? টাকা নিয়ে এলাম, মার্কশিট থেকে শুরু করে সব ডকুমেন্ট জমা দিয়ে এলাম, আর এখন বলছো যাবো না? পরের মুহূর্তে বসে পড়লো আবার। নরমস্বরে বলো, এ তো ভেবে না তো, যা হবে ভালোই হবে। এখন একটা জব এমনিতেই দরকার ছিল, তাতে তো ভালোই হলো যে ওনারা আমার পরিচিত ছিলেন। তাছাড়া আমি নিজে গেলাম অফিসে, কত বড় অফিস না দেখলে বুঝবে না। শয়ে শয়ে লোক কাজ করছিল, এত কিছু তো আর মিথ্যে হবে না বলো। দেখ যেটা ভালো মনে করিস। সে যদি আবার উঠে দাঁড়ায়, খন্দকারের টাকাটা নিয়ে আসি, ব্যাপারটা মুখে টাকাগুলো ছুঁড়ে মারবো আজ। আমির চোখ পাকালেন, এই না, কোনো বেয়াদবি করবি না তুমি। আচ্ছা বাবা, আচ্ছা। রুদ্র মুখে বিশ্বস্ত হাসি, চিকিমিকি রোদ খেলছে মুখ জুড়ে। নিজের ঠোঁট চেপে রেখে ফাইল থেকে পেপারসগুলো বের করে উল্টোপাল্টে দেখছিল এতক্ষণ। সব শেষে বাঁকা এসে ভাবল, মেয়েটি নিজেকে যতটা চালাক ভাবে অতটা নয়, বরং অনেক বেশি বোকা। আর কতটা বোকা হলে একটা এডুকেটেড মেয়ে না পড়েই পেপারসে সাইন করে দেয়। এভাবে তো জমি জমাও লিখে নেবে কেউ। অবশ্য একাকী মেয়েটি বোকামি নাকি তার চতুরতা, সে এমন কোনো স্কুল ছাড়েনি যাতে সে যদি সন্দেহ হতো। রুদ্র হাত মেলে দিল কাউচের উপর দিক তাকিয়ে ভাবল, মিস সেজুতি, আপনি জানেনও না আপনি ঠিক কোন জালে আটকে পড়েছেন। স্বয়ং রুদ্র রওশনের বোনা জাল। এখান থেকে বের হওয়া আপনার সাধ্যের বাইরে। আসল খেলা তো কাল জমবে, যখন আপনি আর আমি মুখোমুখি হব। রুদ্রর সামনে বিছানার উপর বসে আছে অব্র। পেপারসগুলো দেখে দেখে রুদ্রর এমন হাসির কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। এই ভাইয়ের যে কী হলো কে জানে। প্রথমত হোটেলে মেয়ে আসায় বন্ধই করে দিয়েছে, মেয়েদের ধারে কাছেও যায় না। অথচ এখন কিনা আরেকটা মেয়েকে নিজের এত কাণ্ড করেছে, একেবারে নিজের পিয়ের পোস্টে চাকরি দিয়ে দিল। ভাই তো নিজের মেয়ের অ্যাসিস্ট্যান্ট রাখতে চাইতো না, সব সময় ছেলেদের রাখতো। হঠাৎ কী এমন চৈতন্য হলো ভাইয়ের যে একেবারে এতদিনের নিয়ম জারি জুড়ি সব ভেঙে দিল। অপর ভাবতেই অবাক লাগছে যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ুয়া একটা মেয়েকে কিনা এত বড় অফিসের বসের বিয়ে হবে। ভাইয়ের আগে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা তো ঠিক ছিল, স্মার্ট, ভদ্র, গুছিয়ে কথা বলতো। যদিও ভাই তাকে অন্য কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে একটা কিন্তুতে এসে সব থেমে যাচ্ছে অবরোর। সে যদি ভাইয়ের বিয়ে কী করে হবে? হাউ ক্যান ইউ বিট? কীভাবে হ্যান্ডেল করবে সব? কোনো অভিজ্ঞতা নিয়ে কিছু না, কম্পিউটার ঠিকমতো চালাতে পারে কিনা কে জানে। এমন চাকরি পাওয়ার জন্য কত শিক্ষিত লোকও কপাল চাপড়াচ্ছে, আর সেখানে মিস সেজুদির কোনো রিয়াকশনই ছিল না। উনি হয়তো বুঝতে পারেননি উনি ঠিক কী পাচ্ছেন। তবে তার থেকে এখন তার ভাইয়ের ব্যাপারটা জানা জরুরি। ভাইয়ের জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে এটা ধরে নিতাম যে মেয়েটার প্রেমেই পড়ে এসব করছে। কিন্তু ভাই আর প্রেম, ব্যাপারটা উত্তর দক্ষিণ। তবে এর মধ্যে ঠিক কী কারণ থাকতে পারে? আমাকে নিয়ে এত না ভেবে নিজের কাজে বা যাও ব্রো।
অব্র ভূত দেখার মতো তাকালো। এতক্ষণ আকাশ পাতাল ভাবনার ছেদ পড়ায় পিছে চমকালো তার। সে তো মনে মনে ভাবছিল রুদ্র বুঝলো কি না পরে। কি অদ্ভুত, রুদ্র তার মুখ দেখে মনের কথা বোঝা যায়। এরকম গুণ যদি তারও থাকতো তবে এখন এত হাঁসফাঁস করতে হতো না, সব উত্তর জেনে নিত। তারপর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতো। আরেকটা চুরি করতে এসে ধরা পড়ে যাওয়ার মতো মুখ নিয়ে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেল অব্র। ওহ গড, কেন এতটা গাধা বানালে আমাকে তুমি? ভাইয়ের মতো একটু বুদ্ধি দিলেও তো পারতে। সব থেকে বেশি কষ্ট তো তখনই হয় যখন ভাইয়ের আশেপাশে এতে এতে মেয়ে দেখেও নিজের বেলা একটা গার্লফ্রেন্ডও পাচ্ছি না, ভাবা যায়? দরজা খুলে সেজুদিকে দেখতেই আটকে উঠল খন্দকার। ধরপড় করে ফাটা নাক, কাটা ঠোঁট, হাত বোলালো। ব্যথা এখনও আছে, বরং বেশি আছে। বড় বড় চোখ করে বলো, তো তুমি? সে যদি কোনো কথা না বলে টাকা এগিয়ে দিল। খন্দকার একবার সেদিকে তাকিয়ে বলো, কি এটা? সে যদি মুকুজকে বলো, আপনার ভাড়া নিন, ধরুন, পুরো 2 মাসের আছে কি না দেখে নিন। খন্দকার আত্মনাদ করে বলো, না আমি নেব না। সে যদি ভরকালো, কপাল গুছিয়ে বলো, নেবেন না কেন? খন্দকার তোতলালো, এমনি এমনি। তুমি যাও যাও, আজ থেকে বাসা ভাড়া দিতে হবে না তোমাদের। সে যদি অবাক হয়ে বলো, আপনার মাথা ঠিক আছে? সেদিন এত অপমান করে এলেন, আর আজ বলছেন বাড়ি ভাড়া নেবেন না? খণ্ডকার অত্যাধিক নরম কণ্ঠে বলেন, না মা, বললাম তো তোমাদের ভাড়া দিতে হবে না। তুমি টাকাটা নিয়ে যাও, আজ থেকে বাসাটা তোমাদের জন্য। ফিরে? ফিরি কেন? আপনি ফিরে দিলেও কি আমরা ফ্রিতে থাকবো নাকি? খণ্ডকার থতমত হয়ে বলেন, আসলে ফ্রি বলতে বোঝালাম নিয়ম ফ্রি, মানে 1 তারিখে টাকা দিতে হবে এরকম কোনো ধারাবাধা নিয়ম মানতে হবে না। যখন তোমাদের সুবিধে তখন টাকা দেবে। সে যদি তেতে গেল এবার। আজব লোক তো আপনি। সেকেন্ডে সেকেন্ডে রোগ বদলাচ্ছেন। না সেকেন্ডে নয়, একদিন পর পর রোগ বদলাচ্ছেন। কিন্তু এমন করলে তো হবে না কাকা, টাকা আপনাকে নিতেই হবে। বাড়ি বয় এসে টাকা দিচ্ছি, এমনি এমনি নাকি? সেদিনের কথা ভুলে যাইনি আমি। কি কুৎসিত কথা শুনিয়েছিলেন আপনি আমাকে। খণ্ডকার হা হুতাশ করে উঠলেন, দোহাই তোমার, টাকাটা নিয়ে যাও, দরকার হলে এসো, তোমার পায়ে ধরে আমি। সে যদি সিটকে 2 পা পিছিয়ে গেল, হতভম্ব হয়ে বলল, এ কি করছেন? খন্দকার কাঁদো কাঁদো গলায় বলল, সেদিনের সব কথা আমি ফিরিয়ে নিলাম। আজ থেকে ওই ফেলা শুধুই তোমাদের। আমি কেউ না, কেউ না, তাও আমাকে টাকা দিতে হবে। এসো না, হাত জোর করছি। সে যদি চোয়াল ঝুলে এলো খণ্ডকারের অদ্ভুত আচরণে। ই আবার কেমন বাড়িওয়ালা রে বাবা, ভাড়া নেবে না বলে পায়ে অবধি ধরতে আসে। এ তো ভাবতে হবে না মা, টাকা নিয়ে যাও, আমাকে বাঁচাও। তোমার পায়ে ধরি আমি, পায়ে হাত দিতে দিতে। আরে আরে, কি করছেন? ছি ছি। আপনি গুরুজন, বারবার পায়ে হাত কেন দিচ্ছেন? তাহলে বলো, টাকা তুমি দিচ্ছ না? ঠিক আছে, দিচ্ছি না। তবে হ্যাঁ, আবার যদি অপমান করতে যান তখন কিন্তু। খণ্ডকার তড়িঘড়ি সোজা হলেন, না না, আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমাদের অপমান করব? নাক মুখ উসকে চলে এলো সেজুতি। এই লোক নির্ঘাত পাগল হয়ে গেছে। সুস্থ হলে আবার টাকা চাইতে আসবে। টাকাটা বরং রেখে দেব, এলেই বের করে দেওয়া যাবে। শেষ দিয়ে যাওয়ার মাত্রায় ঘরে দরে আটকে দিল। ভাগ্যিস বাড়ি ফাঁকা, না হলে ব্যাপারটা ম্যানেজ করতে হিমশিম খেত। খণ্ডকার দোয়া পরে বুকে ফু দিল 2 বার। বাপরে, প্রাণের মায়া বড় মায়া। বাপরে, প্রাণের মায়া বড় মায়া। আগে তো বাঁচি, এই টাকা নিলে তার ষাঁড়টা থাকতে, তবে ষাঁড়ের ওপর এর মাথাটা থাকবে না। সেদিনের সেই ঘুষি থাপড় এখনও জীবন্ত মনে হয়। আর তারপর যখন ছাদের চোখ মেলে রক্তচক্ষু দুটো দেখলো, আত্মা শুকিয়ে এসেছিল তার। লোকটি কি ভয়ানকভাবে শাসিয়েছিল। লাইটার দিয়ে চুলে আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখালো। আর শেষে ছুরি দিয়ে ঠোঁটের পাশে টান মারল। কথাগুলো ভেবেই ঠান্ডা হয়ে আসছে। চোখ খিচে ঠোঁটে হাত রাখলো, কি ব্যথা, উফ। অফিসের আজ প্রথম দিন। দিনটি সেজুদির পরীক্ষার দিনের মতোই লাগছে। মানসিক প্রস্তুতি, মাথা ভর্তি টেনশন, সবটা ঠিক একই রকম। 10টায় অফিস। সেজুদি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরেছে। বাবাকে সাথে নিয়ে নাস্তাও খেয়েছে। বাবাকে ওষুধ খাইয়ে তৈরি হয়ে এসে বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো সেজুদি। দোয়া দুরুদ পাঠ করে দূর দূর বুক নিয়ে পা বাড়ালো গন্তব্যে। আজ তার জীবনে একটি স্বপ্ন পূরণ।
হতে যাচ্ছে। ছোট থেকে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখার ইচ্ছে সেজুতির পড়েছিল সেই লাইনে। এত দ্রুত যে একটা ভালো চাকরি পাবে সে ভাবতেই পারেনি। শুধুমাত্র তোহাকে জানিয়েছিল চাকরির ব্যাপারে, তবে কিভাবে সিলেক্ট হয়েছে সেটুকু বলতে চেয়েও বলেনি। ম্যানেজারের লোকটি মানা করেছিল তাই। রিকশায় বসে সেজুতি লম্বা করে শ্বাস নিল। উচ্ছল মুগ্ধ শ্বাস, মন ভীষণ ভালো আজ। চুলগুলো বেনি করে একপাশে রাখা, সামনের চুলগুলো কালো ক্লিপ দিয়ে আটকানো, কানে একজোড়া পাথরের দুল, পরনে সবুজ থ্রি পিস, কাঁধে ব্যাগ। এই তার সাজগোজ। অফিসের সামনে নেমে ভাড়া চোখে ভেতরে ঢুকলো সেজুতি। যত এগোচ্ছে বুক তত কাঁপছে চিন্তায়। সে পারবে তো তার দায়িত্ব ঠিকঠাক সামলাতে? ঢুকতে ম্যানেজারকে দেখতে পেল। ওকে দেখে এগিয়ে এলেন তিনি। আজও একই রকম সাজ পোশাক। আশরাফুল হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছেন ম্যাডাম? মধ্যবয়স্ক লোক, ম্যাডাম ডাকতে অস্বস্তি লাগলো সেজুতির। কাজের দিক থেকে হয়তো সে উপরে পদে, তাই লোকটা ডেকেছে, কিন্তু তার তো অভ্যাসের খাতা শূন্য। ইতস্ত করে বলো, জি আপনি? বেশ ভালো আছি, আসুন আপনাকে আপনার ডেস্ক দেখিয়ে দেই। সেজুতির ভালোই হলো। একা একা কোন দিকে যেত সে নিজেই চিন্তা করছিল তখন। উনি আসতে বেঁচে গেল অল্প স্বল্প। লোকটি কিছু সময় কুশল বিনিময় করে চলে গেলেন। সেজুতির চোখ বুজে দুবার ঘন ঘন শ্বাস ফেলল। এভাবে ভয় কাঁপাকাঁপি এসবের সময় নেই তার। অনেক দায়িত্ব এখন, অনেক। কনফিডেন্স বাড়াতে হবে। একটা ক্ষুদ্র বিষয় নিয়েও যেন বস ভুল ধরতে না পারেন সেই ব্যাপারে তটস্থ থাকতে হবে সবসময়। সে যদি এদিক ওদিক তাকালো, অভ্রকে খুঁজলো হয়তো, একমাত্র ওই পরিচিত বলতে গেলে। এভাবে বসে থাকতে নাকি কোনো কাজ করবে সে জানে না। বলাও হয়নি যে সে কি একবার যাবে অভ্রর কেবিনে, ভালো দেখাবে সেটা। রোলিং চেয়ারে হেলান দিয়ে আছে রুদ্র, আইসি ভঙ্গি তার। একটু পরে পরে চেয়ার সমেত দুপাশে দোল খাচ্ছে। চোখ দুটো তিনততা নিয়ে সামনে নিবদ্ধ। তার কেবিনে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। বাইরের সব কিছু স্বচ্ছভাবে দেখা যায়, অথচ বাইরে কেউ তার টিকিটাও দেখে না। এই কাজগুলি এমনভাবে সে নিজেকে স্পেসটা তৈরি করেছিল। কেবিনে বসে পুরো ডেস্ক দেখা যায়। এই কাজ সবাই জানে, তাই রুদ্র অফিসে থাকাকালীন কেউ গল্প করার সাহস করে না। যন্ত্রের মতো কাজ করে, ইগলের মতো চোখ দিয়ে রুদ্র সব খবর তার নখদর্পণে রাখে। সে ব্যাপারে সবাই জ্ঞাত, জানে না শুধু সেজুতি। জানলে কি বুঝতো? ঠিক এই সময় রুদ্র মন দিয়ে দেখছে তাকে, নিখুঁতভাবে তার প্রত্যেকটা মুখভঙ্গি পরখ করছে। মূলত রুদ্রর অ্যাসিস্ট্যান্টের জন্য অফিসে আলাদা কেবিন থাকে, কিন্তু রুদ্র ইচ্ছে করে সেজুতির ডেস্কটা তার কেবিনের একদম সামনে দিয়েছে। কেন দিয়েছে সেটা শুধুমাত্র রহস্যময়ী লোকটাই জানে। রুদ্র অনেকক্ষণ পর সোজা হয়ে বসলো, চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে নিচের দিকে তাকালো। একটু পর আবার সেজুতির দিকে তাকালো। সেজুতি আঙুলের ফাঁকে কলম নাড়াচ্ছে। রুদ্র বাঁকা হাসলো একটু। এবার তাহলে এই লুকোচুরি খেলার অবসান ঘটানো যাক। আর ইউ রেডি মিস সেজুতি? সেজুতি বোর হচ্ছিল ভীষণ। কাউকে চেনে না, পরিচয় নেই, কী করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যখন তক্ষুনি পিয়ন পদের লোকটি ফিনফিন কণ্ঠে বলে ওঠে, ম্যাডাম আপনার বস ডাকছে। সে যদি লোকটিকে চেনে, কাল একে দেখছিল ফাইলের দিক থেকে ওরই কানা নেওয়া করতে। আবার যখন সে অব্র কেবিনে ছিল তখনই ইনি চা আর দুটো স্যান্ডউইচ নিয়ে গিয়েছিল। হালকা ঘাড় নেড়ে বলল, যাচ্ছি। রুদ্র কেবিনের সামনে এসে দাঁড়ালো সেজুতি, গায়ের ওড়না ঠিকঠাক করতে দেখে রুদ্রের হাসি পেল। মেয়েটি যদি জানতো সে আশা থেকেই রুদ্র তাকে দেখছিল তখন কি করবে? সে যদি যেই হাত উঁচিয়ে নক করবে দরজায়, তখনই দরজা রিমোটের বাটন টিপে খুলে দিল রুদ্র। সে যদি প্রথমে ভয় পেয়ে যায়, খানিকটা ভরকায়ও, সেকেন্ড খানিক গবেষণা করে আওড়ালো, এটা মনে হয় রিমোট কন্ট্রোলের দরজা। তখনই রুদ্র ভেতর থেকে কঠিন কণ্ঠে বলে ওঠে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হলে বাইরে যান। সে যদি নড়বড়ে খুঁটির মতন কেঁপে উঠল। মৃদু মৃদু কণ্ঠে, আসবো স্যার? ওপাশ থেকে উত্তর হলো, ইয়েস। সে যদি দরজা টানবে কি টানবে না ভাবলো। এমনি এমনি খুলছে যেভাবে, সেভাবে কি লেগে যাবে আবার? দরজা হা করে খুলে রেখে গেল, যদি বস রেগে যায়। 2 সেকেন্ড ভেবে দরজা টানলো। নরম পায়ে এসে রুদ্র টেবিলের কোণায় দাঁড়ালো। কেবিন থেকে একবার বাইরে দেখে তাকাতেই ঠোঁট দুটো আলাদা করে এলো। এখান থেকে সব দেখা যাচ্ছে, তার মানে তারা যা করবে লোকটা সব দেখবে।
কি এক ঝামেলা। সেজুতির চোখ সরিয়ে এলো, মেজের দিকে রাখলো। বস নামক লোকটিকে সে চেনে, দুবার দেখা হলো, কথাও হয়েছে, তাও কেমন স্বস্তি বোধ হচ্ছে না। অজানা আশঙ্কায় বুক ধড়ফড় করছে। উনি কি জানেন আমার কথা, নাকি অব্রর মতন অবাক হবেন আমায় দেখে? সে যদি চোখ তুলে তাকায়, রুদ্র চেহারা নিয়ে উল্টো হয়ে ঘুরে আছে। লোকটিকে চিনলেও মুখ দেখেনি, নাম অবধি জানে না। সে যদি মনে পড়ল লোকটি সেদিন তাকে কোলে তোলার মুহূর্তটা, সঙ্গে সঙ্গে অস্বস্তি কয়েকশো গুণ বাড়ল। এই দিন গাড়িতে সে লোকটির সাথে এক দফা ঝগড়াও করেছিল, আর সেই কিনে এখন তার বস। বারবার উঠতে বসতে স্যার সমাধান করতে হবে। সত্যি পৃথিবী গোল। সে যদি যখন ভাবনায় মশগুল, রুদ্র তখন ভরাট কণ্ঠে বলল, তুমি সে যদি অফিসে কেমন লাগছে আপনার? যদি বুঝলো রুদ্র তার কথা জানে, না হলে নাম কিভাবে বলেন। ছোট করে উত্তর দিল, গুড স্যার। অফিসের সবাইকে গুড স্যার। আর আপনার বসকে? তাৎক্ষণিক চেয়ার ঘুরিয়ে সামনে ফেলল রুদ্র। গুড স্যার। সে যদি এতক্ষণ নিচের দিকে চেয়েছিল। রুদ্র ঘুরেছে বুঝতে পেরে চোখ উঠাতে কথাটুকু গলায় আটকে পড়ল। সেজুতির মুখের অবস্থা দেখার মতো মনে হলো রুদ্রর। সূচনা হাসিটা আরও দ্বিগুণ বাড়ল যেন। মেয়েটার এই এক্সপ্রেশনটা দেখার জন্যই তো কাল রাত থেকে তার তর সইছিল না তার। ভাবছিল কখন সকাল হবে আর সেজুতির এই মিশ্র চাহনিটা দেখবে, যেখানে থাকবে ভয়, বিস্ময়, অস্বস্তি, কৌতূহল আর লাভার মতো ক্রোধ। আর এত কিছু একসাথে মন ভরে উপভোগ করবে রুদ্র। এই যে দেখো কি অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটা। এতটা সারপ্রাইজ হয়তো এই জীবনে হয়নি। সেজুতির মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, জিভ যেন অসাড় হয়ে পড়ল। গোটা শরীরটা পরিণত হয়েছে ফ্রিজে, নড়তেও পারছে না যেন। এই লোকটা তো রুদ্র রওশন চৌধুরী। সে এখানে কেন, কি করে এলো? অনেকক্ষণ পরেও যখন সেজুতির কোনো শব্দ নেই, রুদ্র তখন নিজের ধৈর্য হারালো। কৌতূহল কণ্ঠে বললে না তো বসকে কেমন লাগলো? সেজুতি যেন নিজেকে ফেললো, থেমে থেমে বেগ নিয়ে বলল, আপনি আপনি তো রুদ্র রওশন চৌধুরী, আপনি এখানে কেন? রুদ্র নিরেট কণ্ঠে বলে, ইয়েস, আমি রুদ্র রওশন চৌধুরী। আজ থেকে আপনি যার পিএ, আই মিন ব্যক্তিগত সহকারী। সে যদি মাথা চেপে ধরে এলোমেলো দৃষ্টি ফেল মেঝেতে। পর মুহূর্তে তাকিয়ে কাঁপা গলায় বলল, এটা কি করে সম্ভব? আমার বস তো মিস্টার অভ্র চৌধুরীর ভাই ছিলেন, তাই না? রুদ্র এরকম কি বাঁকা হাসলো। আমি তো অভ্র চৌধুরীর একমাত্র ভাই। সে যদি গাঢ় বিস্ময় এবার মাত্রা ছাড়ালো, আঙ্গুল চেয়ে মনে করালো, ভঙ্গি করে বলল, তার মানে ওই লোকটা, ওই মাস্ক পরা লোকটি আপনি ছিলেন? ইয়া। সে যদি অবিশ্বাস্য চোখে তাকালো, এইসব কিছু আপনি জেনে বুঝে করেছেন? ওই জন্য আপনি ওভাবে মুখ ঢেকে গিয়েছিলেন আমার সামনে? রুদ্র মাথা নেড়ে বলল, ঠিক ধরেছেন, এইসব আমার প্রি প্ল্যান্ড। চাকরি দেওয়ার ব্যাপারটা, সেটা মিথ্যে। রুদ্র দিন জবাব। অবভিয়াসলি। সে যদিও কতক্ষণ শূন্য মস্তিষ্ক নিয়ে চেয়ে থাকলো, পরক্ষণই তীব্র ক্রোধ এসে বাধা বাঁধল শরীরে। টেবিলের ওপর দুহাত থাপড়ে ঝুঁকে বলল, এটা কিছুতেই হতে পারে না। আপনারা আমাকে এভাবে ঠকাতে পারেন না। আমি এই চাকরি করব না। এই মুহূর্তে আমি রিজাইন দেব, জাস্ট নাও। রুদ্র জানতে এমন হবে, অবাক হলো না, কিন্তু সে যদিকে উস্কাতে ভীষণ ইচ্ছে জাগলো মনে। সহজ কণ্ঠে বলো, কেন? চাকরির প্রথম দিনে রিজাইন কেন দেবেন? সে যদি দাঁত চেপে বলো, দ্যাটস মাই চয়েস। রুদ্রর ভারী মজা লাগছে। কাউকে ক্ষিপ্ত হতে দেখতে এত আনন্দ। এ তো অবুঝের ভান করে বলল, আশ্চর্য, এত বড় কোম্পানিতে জব পেতে কত মানুষ আহাজারি করছে আপনি জানেন? আর সেখানে আপনি পেয়েও ছেড়ে দিতে চাইছেন? হয়। সে যদি রুগ্ন চোখে তাইল, হ্যাঁ চাইছি। আর তার একমাত্র কারণ আপনি নিজে। আপনাকে দেখলে আমার সেই রাতের। রুদ্র বুঝেও চোখ ছোট ছোট করে শুধালো, সেই রাতের কি? সে যদি শান্ত করলো নিজেকে। কাকে রাগ দেখাবে সে? রুদ্র তার কেউ নয়। বিপদে পড়ে একবার শরীরে মিশেছিল লোকটির সাথে, ব্যাস এইটুকুই। গত একটা সপ্তাহ ধরে যে রাতের জঘন্য স্মৃতি থেকে পালাতে চেয়েছে, ঘরের লাইট জ্বেলেই ঘুমিয়েছে। ঘন্টার পর ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে গা ভিজেছে শুধুমাত্র অযাচিত স্পর্শ শুধু ধুয়ে ফেলতে। স্বয়ং সেই লোকের অফিসে কাজ করা কি আদৌ সম্ভব? তাও তারই সহকারী হয়ে? কোনো মেয়ে পারবে সেটা? সে যদি ঢোক গিলে ঠান্ডাভাবে বলল, কিছু না। এ তো কথা বাড়িয়ে লাভ নেই, আমি আসছি। এক সেকেন্ড।
রুদ্র কথায় সে যদি দাঁড়ালো, ঘুরে তাকালো না, স্তম্ভের মতো শক্ত হয়ে মাটিতে লাগিয়ে রইল পা দুটো। ভীষণভাবে টলছে এগুলো, দাঁড়ানোর শক্তি যেন নেই। ভাগ্য কি নির্মম প্রতারণা করলো শেষে। এতক্ষণে চেয়ার ছেড়ে উঠল রৌদ্র। সে যদি সামনে এসে পা দুটো কিঞ্চিৎ ফাঁকা রেখে পকেটে দুহাত গুজে দাঁড়ালো, ঘাড় কাত করে বলো, আপনি ঠিকই বলছেন, সবটাই আমার তৈরি পরিকল্পনা, সবটাই। এই যে আপনাকে এখানে চাকরি দেওয়া, তার জন্য ম্যানেজারকে দিয়ে আপনাকে মিথ্যে বলানো, এসব কিছু আগে থেকে সাজানো ছিল। আর এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে রুদ্র সাজিয়েছে যে তার ফাঁক ফোকরও খুঁজে পাওয়া আপনার মতো মেয়ের জন্য দুঃসাধ্য নয়, অসম্ভবও বটে। সে যদি স্তব্ধ, কি অকপটে নিজের অন্যায় স্বীকার করছে এই লোক। রুদ্র দুই ভুরু উঁচিয়ালো। অবাক হচ্ছেন? এখনই অবাক হবেন না মিস সেজুতি, আপনার জন্য যে এখনও অনেক চমক বাকি। আমাকে চেনেন তো? ইন্ডাস্ট্রি লিস্টে রুদ্র রোশন চৌধুরী, দেশে বিদেশে যাকে নাম্বার 1 বিজনেসম্যানদের মধ্যে একজন হিসেবে এর ডাকে চেনে সবাই। আমার থেকে সবসময় সবার হাত পেতে নিয়েছে, আর আমিও দুহাত ভরে দিয়েছি। সেই রুদ্র রোশন কিনা আপনার মতো সামান্য একটা মেয়ের দান নিয়ে বেঁচে থাকবে? ইট কোয়ালিট ইম্পসিবল মিস সেজুতি। আপনাকে টাকা দিতে চেয়েছিলাম আমি, এবং সেটা দুবার, কিন্তু না, আপনি রাখেননি। নিজের তথাকথিত আত্মসম্মান দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন, যেটা আমার ইগোতে লেগেছে। আপনি চাইছিলেন আপনি আমাকে বাঁচিয়ে আমার কাছে সারাটা জীবন মহান হয়ে থাকবেন, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। আমি বুঝে গিয়েছিলাম টাকা আপনি নেবেন না, অন্য কিছু ভাবতে হবে। আপনি অনেকটা ভাঙবেন তো মস্কাবেন না টাইপের, তাই এত কিছু করতে হলো। আর এইভাবে আপনাকে আমি আমার কাছে নত করে রাখলাম। প্রতিনিয়ত এখন আমার অর্ডারে চলতে হবে আপনাকে। আপনার যে কিছু করার নেই মিস নুসরাত সুলতানা সেজুতি। সেজুতি থ মেরে শুনছিল, কান দুটো ঝাঝা করছে। কি মারাত্মক জঘন্য চিন্তা ভাবনা লোকটির। বিস্মিত না হয়ে পারল না সে। মানুষকে সাহায্য করার সংজ্ঞাটা এত বিচ্ছিরিভাবে ভাবেনি। ছি, সে যদি হাসলো। সবাই আসলে সব কিছুর মূল্য দিতে জানে না, এই লোকেরও হয়েছে তাই। রুদ্র দিকে তাকালো। রুদ্র ছোট চোখের গভীর দৃষ্টি তার দিকে চেয়ে সে যদি এক পাশে ঠোঁট বাঁকালো। কে বলো কিছু করার নেই? আপনি হয়তো আমার কথা শুনতে পাননি। আমি এক্ষুনি রিজাইন দেব বলছি। এবার শুনছেন? আপনার আন্ডারে চাকরি আমি করছি না। রুদ্র চোখ শুরু করলো। আমার আন্ডারে কাজ করতে কত মেয়ের লাইন ধরে আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মেয়ের সংগঠিত ব্যাপারটাতে আপনি অনেক অভিজ্ঞ যে, হয়তোই তাই। তাছাড়া আপনার মতো লোকের জন্য লাইন কি আর কোনো ভদ্রঘরের মেয়েরা ধরবে, কিংবা কোনো সভ্য মেয়ে আসবে আপনার কাছে? আপনিও যেমন ওরা ঠিক তেমন। সেজুদির কথা স্পষ্ট বিদ্রূপ। রুদ্রর ভয়ে সেখানে অফিসের সকলে ততষ্ট। সেখানে শটান দাঁড়িয়ে এই মেয়ে পাল্লা দিয়ে তর্কলিপ্ত। রুদ্র ক্ষুণ্ণ কণ্ঠে বলো, আপনি ভুলে যাচ্ছেন মিস সেজুতি, এটা আমার অফিস, আপনার বাড়ি নয়। আর আপনি আমার অফিসের সামনে একজন বেতনভুক্ত কর্মচারী, তাই এখানে আপনার গলার জোরটা ছোট থাকবে ছেড়ো। এনিওয়ে, কী যেন বলছিলেন? আমার ঘরে কোনো ভদ্র মেয়েরা লাইন ধরবে না, কিংবা কোনো সভ্য মেয়ে আমার কাছে আসবে না, ব্লা ব্লা ব্লা। হো। রুদ্র ঝুঁকে এসে ডান ভুঁড়ো নাচালো। পরমুহূর্তে ফেটে পড়ল অট্ট হাসিতে, যে হাসিতে তাচ্ছিল্য পরিষ্কার। সে যদি যেন গায়ে জ্বালা ধরে যাচ্ছে রুদ্রর অযৌক্তিক হাসি দেখে। রুদ্র হাসি থেমে শক্ত গলায় বলল, তবেই তো সেই সব অসভ্য মেয়েদের কাতরে আপনিও পড়লেন। আপনি হয়তো ভুলে গিয়েছেন সেই রাতে আমার হোটেল রুমে আপনি আর আমি, মনে পড়েছে কতটা কাছাকাছি ছিলাম আমরা? সে যদি তৎক্ষণাৎ চেঁচিয়ে বলো, চুপ করুন, চুপ করুন আপনি। আমি ভুলে যেতে চাই, মনে করতে চাই না মনে করতে। সে যদি হাঁসফাঁস করলো কতক্ষণ, যেন শ্বাসকষ্টে ভুগছে। রুদ্র শান্ত নজরে পরখ করছে ওর অবিভক্ত। সে যদি সময় নিয়ে ঠান্ডা হলো, ভেজা চোখে রুদ্র দিকে তাকিয়ে বলল, কেন করছেন আপনি এরকম? আমি তো বললাম আমি আপনার আন্ডারে কাজ করব না। তাও কেন এত কথা শোনাচ্ছেন? মানে কি এসবের? আমি যেতে চাচ্ছি, আমাকে যেতে দিন।